ওকে, তাহলে চ্যাপ্টার 14 এর যে ইম্পর্টেন্ট সেকশনসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। এখান থেকে কোয়েশ্চেন্স কিছু থাকতে পারে। আর যেহেতু তোমাদের এবার সেকেন্ড সেমের জন্য তোমরা পড়বে, তো তোমরা অবশ্যই সবাই টেক্সটটাকে ভালো করে পড়তে শুরু করো। এবার আগের বারের মানে আগে যতটা হয়েছিল, এবারে এখন থেকে নভেলের যে টেক্সটটা আছে সেইটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। অলরেডি বাংলা যে টেক্সটটা আছে সেটার অনেকগুলো পেজেস সাথী স্ক্যান করে পাঠিয়ে দিয়েছে, বা ওর কাছে বইটাও আছে, সেই বইটা নিয়েও পড়তে পারো। আর না হলে ওই পিডিএফ যেটা আছে সেটা থেকেও পড়তে পারো। আচ্ছা, তো এইখানে চ্যাপ্টার নাম্বার 14-এ আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা মার্ক করা রয়েছে, সেইখানে ক্যারেক্টার অফ এলিজাবেথ জেন। চ্যাপ্টার তার চ্যাপ্টার 14টা হয়ে গেছিল। চ্যাপ্টার 14 হয়ে গেছিল? হ্যাঁ স্যার। তাহলে কত নম্বর চ্যাপ্টার চলবে? চ্যাপ্টার 14-ই কেন ওখানে আটকানো ছিল তাহলে? ওয়েসেক্স নভেল, তাহলে বলো কত অবধি হয়ে গেছিল? স্যার চ্যাপ্টার 14টা পুরোটাই হয়ে গেছিল, দাগ দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 15টা হয়ে গেছিল? না স্যার, চ্যাপ্টার 15 হয়নি। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 15 থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এখানে একটা দাগ দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি। এনিওয়ে, তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা, যাতে তোমরাও দেখতে পাও। স্যার একটা স্ট্যান্ডার হয়েছিল, দুটো স্ট্যান্ডার হয়েছিল স্যার, যেখানে ইন ফর এ পেনি ইন ফর এ পাউন্ড সি বট দ্য সানসেট অ্যান্ড দ্য হোল স্ট্রাকচার ওয়াজ অ্যাট লাস্ট কমপ্লিট, এখান পর্যন্ত হয়েছিল। আচ্ছা, মানে চ্যাপ্টার 15-এর? হ্যাঁ স্যার। ওকে, চ্যাপ্টার 15-এর তো চ্যাপ্টার 16 চলে আসলো। স্যার চ্যাপ্টার 15-এর যে সেকেন্ড স্ট্যান্ডারটা পর্যন্ত হয়েছিল। সেকেন্ড প্যারাগ্রাফ হ্যাঁ স্ট্যান্ডা স্যার। পোয়েমের হয়? হ্যাঁ স্যার, mistake হয়েছে। ওকে, মানে এইটা অবধি আর কি, ইন ফর আ পেনি ইন ফর আ পাউন্ড। আচ্ছা, এই প্যারাগ্রাফটা অবধি মানে ইয়ে হয়েছিল। ওকে, ফাইন। তো এইখান থেকে যে জায়গাটা নেক্সট শুরু হচ্ছে, বা নেক্সট যে জায়গাটা ইম্পর্টেন্ট আর কি, সেইখানে চলে যাচ্ছি। এইটা সিডস অফ এনভি অ্যান্ড ডিসকন্টেন্টমেন্ট। সিডস বলতে বীজ, মানে এনভি, জেলেসি, হিংসার বীজ রোপণ করা হলো। এবং ডিসকন্টেন্টমেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসের প্রতি, কোনো একটা জিনিসের সাথে স্যাটিসফাইড যখন আমরা হই না, তখন আমরা ডিসকন্টেন্টেড হই। উই বিকাম ডিসকন্টেন্টেড উইথ হোয়াট এভার উই আর গিভেন। কোনো সময় খাওয়া নিয়ে আমরা স্যাটিসফাইড হই না, কোনো সময় বাসে বসার জায়গা নিয়ে আমরা স্যাটিসফাইড হই না। তো বিভিন্ন কারণে আমাদের মনের মধ্যে ডিসকন্টেন্টমেন্ট হয়। এবং এই ডিসকন্টেন্টমেন্টটা অ্যাকচুয়ালি যেটা হিন্ট করছি এখানে, যেটা বলা হচ্ছে এখানে, এনভি আর ডিসকন্টেন্টমেন্ট, সেটা হচ্ছে ফারফ্রের জন্য হেনচার্ডের মনে এনভি এবং ডিসকন্টেন্টমেন্ট আসলো। এবার থেকে এই জায়গাটার থেকে আমরা দেখতে পাবো যে হেনচার্ড আস্তে আস্তে ফারফ্রের থেকে দূরে সরে যাচ্ছে, ফারফ্রেকে পছন্দ করছে না, ফারফ্রেকে নিজের কম্পিটিটর বলে মনে করছে। আর এইখান থেকেই অনেকগুলো জিনিস
আমাদের চোখে পড়বে যে far from the madding crowd, Mayor of the Casterbridge as a tragic novel. তো এই জিনিসটা, এই থিমটা অনেক সময় কোয়েশ্চেন হিসেবে আসে। আমার আর মনে নেই যে কি কি কোয়েশ্চেন্স তোমাদেরকে দিয়েছিলাম। গ্রুপটায় আবার কোয়েশ্চেন্সগুলো একটু দিয়ে দিও, কারণ আমার হোয়াটসঅ্যাপ থেকে সব মেসেজেসগুলো চলে গেছে। তো যদি এই কোয়েশ্চেনটা আসে যে মেয়ার অফ ক্যাস্টারব্রিজ অ্যাজ আ ট্র্যাজিক নভেল, তাহলে আমরা এই জায়গাটার থেকে বলতে পারবো যে ট্র্যাজেডিটা যেটা হতে চলেছে, পার্সোনাল যে সমস্যাটা হতে চলেছে হেনচার্ডের, সেইটা এইখান থেকে শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায়, মানে এটা মানুষের চরিত্র আর কি, যে সব কিছু ঠিকঠাক যখন চলতে থাকে তখনই কেউ এসে একজন মানুষের কানে ফুসমন্ত্র দেয়, উল্টোপাল্টা তাকে এসে বলে, এবং সে বিবেচনা না করে ওই মানুষটার কথা বিশ্বাস করে নেয়। আমরা অনেক সময় এরকম করে ঠকেছি। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ লাগিয়ে দেওয়ার জন্য আরেকজনকে এসে তার নামে উল্টোপাল্টা কিছু একটা বলতে থাকে। তো হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারে এখানে আমরা বুঝতে পারছি যে এমন একটা মানুষ যে এতটা এক্সপিরিয়েন্সড, যে এতদিন ধরে মানুষের সাথে ডিল করে এসছে, তাও সে এটা বুঝতে পারছে না যে তাকে তাতানো হচ্ছে বা তাকে ফারফ্রের বিরুদ্ধে করা হচ্ছে। এবং বিরুদ্ধে সাধারণত আমরা তখনই লাগা ভাগার কাজ করি, তখনই অন্য মানুষের কাছে গিয়ে আর একটা মানুষের নিন্দে করি, যখন আমরা ওই দুটো মানুষের যে উন্নতিটা হয়েছে একে অপরের সঙ্গে থাকার জন্য, বা দুজনে মিলে যে ভালো কাজটা করেছে সেই ভালো কাজটাকে নষ্ট করার জন্য সাধারণত মানুষ এরকম করে থাকে আর কি। জেলাসি থেকে, এনভি থেকে, হিংসে হয় মানুষের মনের মধ্যে, যে দুজন মানুষের খুব ভালো বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্বটাকে নষ্ট করা যাক, তাহলে মজা হবে, দুজন ঝগড়া করবে, তাতে মজা হবে। বা ওরা যে বিজনেসটা করছিল সেই বিজনেসের হয়তো কোনো রাইভেল আছে, অন্য কোনো দোকানদার আছে যে ওদের ওই বিজনেসটাকে ভাঙতে চাইছে, কারণ ফারফ্রে আসার পরে হেনচার্ডের বিজনেসের অনেক উন্নতি হয়েছিল। তো সেটা হয়তো অনেকে ভয় পেয়েছে যে এরকম যদি উন্নতি করতে থাকে ফারফ্রের আন্ডারে, ফারফ্রের জন্য হেনচার্ড, তাহলে ওদের যে বিজনেসটা সেটা মার খাবে। তো সেইটাকে ভাঙার জন্য হয়তো কোনো লোক হেনচার্ডের কানে এসে ফারফ্রের বিরুদ্ধে কিছু কথা বলছে। কিন্তু সে মানুষ উইক ক্যারেক্টারের হবে, উইক উইলড হবে, যে অন্য লোকের কথায় কাজ করে নিজের বন্ধু বা নিজের বিশ্বস্ত কোনো লোককে সন্দেহ করবে। বেশিরভাগ মানুষই তাই করে। আমরা মানে বিবেচনা করার ক্ষমতা আমাদের মানে কম মানুষজনেরই আছে। তো বিবেচনা করার ক্ষমতা না থাকলে মানুষের যে চরিত্রটা সেটা উইক হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে হেনচার্ডেরও হয়তো এরকম কিছু একটা হচ্ছে, কারণ অন্য লোকের কথা শুনে সে ফারফ্রেকে সন্দেহ করছে বা ফারফ্রেকে নিজের কম্পিটিটর হিসেবে মনে করছে। সেটা মনে করাতে ফারফ্রেরই বেশি হেনচার্ডেরই বেশি ক্ষতি হচ্ছে। কিন্তু ক্ষতি হওয়া সত্ত্বেও সে মনে করছে যে ফারফ্রে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আদৌ ফারফ্রে কিন্তু কোনো সময় হেনচার্ডের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি। একমাত্র তখনই যখন হেনচার্ড তাকে তার বিজনেস থেকে সরিয়ে দিয়েছে, বিজনেস থেকে বের করে দিয়েছে, তখন সে নিজের ইন্ডিপেন্ডেন্ট বিজনেস খুলে বসেছে। স্বাভাবিক, মানে আর কি করবে, ও খেতে তো হবে ওকে। তো তখনই ফারফ্রে হেনচার্ডের থেকে বেশি ভালো বিজনেস করছিল, ওর কম্পিটিটর হয়ে গেছিল, রাইভেল হয়ে গেছিল, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু হেনচার্ডের বিরুদ্ধে ফারফ্রে কোনোদিনও কোনো কথাও বলেনি, বা ফারফ্রে কোনোদিনও
হেনচার্ডের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি, কিন্তু হেনচার্ডের এমন মনে হয়েছে, বাইরের লোকের কথা কান দিয়ে তার মনে হয়েছে যে ফারফ্রে হয়তো ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। সো দিস শোজ দ্যাট মিস্টার হেনচার্ড ইজ আ উইক উইল্ড ক্যারেক্টার অফ হেনচার্ড একটা প্রশ্ন আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটির যে চরিত্রটা সেটা খুব একটা শক্তপোক্ত নয়, কারণ সে অন্য লোকের কথা শুনে কাজ করে, অন্য লোকের কথা শুনে সে ফারফ্রেকে সন্দেহ করে বা ফারফ্রেকে নিজের রাইভাল বলে মনে করে, অথচ দেখা যাচ্ছে যে ফারফ্রের জন্য অনেক উন্নতি হয়েছিল হেনচার্ডের, কিন্তু ফারফ্রে এখন উল্টে হেনচার্ড এখন উল্টে ফারফ্রেকেই দোষী বলে মনে করছে বা ষড়যন্ত্রকারী বলে মনে করছে। তো এইখানে দেখি এটা কি লেখা রয়েছে এখানে। OIC, আচ্ছা এখানে হ্যাঁ, তো envy আর discontentment. OIC, that's what they say. Hey, they like him because he's cleverer than Mr. Henchard and because he knows more, and in short, Mr. Henchard can't hold a candle to him. Hey. তো এইখানে কেউ একজন অন্য কোনো একজন ব্যক্তিকে বলছে, হয়তো হেনচার্ডকে শুনিয়ে বলছে, হয়তো জানে যে হেনচার্ড এখানে আসবে বা এখানে মানে ওর উপস্থিতি থাকতে পারে, তো যাতে হেনচার্ড এই কথাগুলো শুনতে পারে সেই হয়তো ইচ্ছাকৃত করে বলছে, হয়তো ইচ্ছাকৃত করে বলছে না, হয়তো হেনচার্ডের কানে কথাগুলো চলে গেছে, কিন্তু এই কথাগুলোতেই তো মানুষের বিপক্ষে হয়ে যায়। যখনই এটা কেউ বলে যে অমুকের থেকে বেশি এফিশিয়েন্ট বা ক্লেভার বা জ্ঞানী, তখনই তার মনের মধ্যে হিংসা জন্মায়। হেনচার্ডের মনের মধ্যেও হিংসা জন্মালো এটা শুনে যে কেউ একজন বলছে যে ফারফ্রে হেনচার্ডের থেকে বেশি ক্লেভার, বেশি চালাক, বেশি বুদ্ধিমান, বেশি ভালো কাজ করতে পারে, এফিশিয়েন্ট। কারণ আমরা আগেও এটা দেখেছি যে হেনচার্ডের যে অ্যাকাউন্টসের যে বইটা ছিল সেটা সেটার খুব খারাপ অবস্থা ছিল, ওর অ্যাকাউন্টসও ঠিক করে মেনটেন করতে পারতো না। ফারফ্রের জবে থেকে ওর ম্যানেজার হলো, তবে থেকেই কিন্তু ওই অ্যাকাউন্টসের যে বই, অ্যাকাউন্টস হিসেব নিকেশ যেগুলো ছিল সেগুলো ফারফ্রে ঠিক করে দিল। ফারফ্রে সেগুলোকে ম্যানেজ করতে লাগলো এবং তাতে অ্যাকাউন্টসটা সাউন্ড হলো, অ্যাকাউন্টসটা বেটার হয়ে গেল, ওরা বেটার ভাবে কাজ করতে পারলো আর সেটা হেনচার্ডও জানে। তারপরে আবার আর একদিনও আমরা দেখলাম, আর একটা ইনসিডেন্টে আমরা দেখলাম যে ফারফ্রে একটা মেশিন নিয়ে এসেছিল, মেশিনে মানুষের তুলনায় বেশি অ্যাকিউরেট কাজ হচ্ছে বা মেশিনটা বেশি কাজ করতে পারছে মানুষের তুলনায়, প্রফিট বেড়ে যাচ্ছে। তো এইসব হেনচার্ড নিজের চোখেই দেখেছে এবং এই কথাটা হেনচার্ড মেনেও নিচ্ছে যে হ্যাঁ সত্যিকারেরই ফারফ্রে হেনচার্ডের থেকে বেশি চালাক, বেশি জানে। এবং এখানে একটা প্রভাব ইউজ করা হচ্ছে, মিস্টার হেনচার্ড কান্ট হোল্ড আ ক্যান্ডেল টু হিম। এটা ইডিয়াম একটা, তোমরা ইডিয়াম করেছো এসএসসিতে। তো ইডিয়াম এই ইডিয়ামটার মানে হচ্ছে যে হেনচার্ড ফারফ্রের সামনে কিছুই নয়, ওই কাহা রাজা ভোজ কাহা গাঙ্গু তেলি এরকম টাইপের একটা উক্তি এইটা থেকে হতে পারে আর কি, কান্ট হোল্ড আ ক্যান্ডেল টু হিম। এবার এই কথাগুলো শুনে হেনচার্ডের মনে হয়েছে যে ফারফ্রে হয়তো এসব কথাগুলো বলে বেড়াচ্ছে, না হলে এরা কেন এসব নিয়ে আলোচনা করছে। ওর এটা বোঝা উচিত ছিল যে ফারফ্রে এসব কিছুই বলে, মানুষে যা অবজার্ভ করছে সেইটাকেই একটু অতিরঞ্জিত করে তেল মশলা মাখিয়ে মানুষ নিজেদের মধ্যে আলোচনা করে। তো this is the beginning of the breakage of friendship between ফারফ্রে and হেনচার্ড, ঠিক আছে। আর এই কথাগুলো অ্যাকচুয়ালি কে বলছে সেটা আমরা এইটা পড়লেই জানতে পারবো।
যে এটা কাদের মধ্যে কথাটা হচ্ছিল। ভেরি ওয়েল, এখানে কোনো মেসেঞ্জার এসছে, সেট দ্য চাইল্ড আই এম গোইং দ্যাট ওয়ে ওয়াই মিস্টার, হ্যাঁ, তো এইখান থেকে এটা শুরু হয়েছে যে ওয়াই ডু পিপল অলওয়েজ ওয়ান্ট মিস্টার ফারফ্রে। তো তারপরে বলছে আই সাপোজ বিকজ দে লাইক হিম সো দ্যাটস হোয়াট দে সে। তারপরে এই এই কথাগুলো মানে আলোচনা হচ্ছে আর কি, ঠিক আছে। আমার ধারণা এইখানে হেনচার্ড নিজেই এই কথাগুলো শুনছে, কারণ যার সাথে ও কথাটা বলছে সে হয়তো ওই ইয়েটা সে হয়তো চেনে না হেনচার্ড, হেনচার্ডকে না চিনেই হেনচার্ডের সামনে হেনচার্ড এবং ফারফ্রে নিয়ে আলোচনা করছে। এনিওয়ে, লেটস মুভ অন। ওকে, নেক্সট চ্যাপ্টার 16। তো চ্যাপ্টার 16 এর প্রথমের দিকেই এইখানে রয়েছে আবার ক্যারেক্টার অফ মাইকেল হেনচার্ড। মাইকেল হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারে আমরা আবার এখানে জানতে পারছি। এই যে এইখানে অলরেডি আমি বললাম যে অন দিস অ্যাকাউন্ট হেনচার্ডস ম্যানার টুয়ার্ডস ফারফ্রে ইনসেন্সিবলি বিকেম মোর রিজার্ভড। রিজার্ভড হয়ে যাওয়া মানে নিজেকে গুটিয়ে নিল। হেনচার্ড যতটা ওয়ার্মলি ফারফ্রের সাথে মেলামেশা করতো, ফারফ্রের সাথে থাকতো, সেই জিনিসটার মধ্যে একটা ডিস্টেন্স চলে আসলো, সেই জিনিসটা একটুখানি গুটিয়ে নিল হেনচার্ড। ফারফ্রের সাথে আর অতটা মিশতে চাইল না। He was too courteous, and Farfrae was quite surprised at the good breeding which now for the first time showed itself among the qualities of a man he had hitherto thought undisciplined, if warm and sincere. যখন মানুষ আরেকটা মানুষের সাথে ফর্মালিটি বেশি করতে শুরু করে, যখন একটা মানুষ একটা মানুষের থেকে দূরে চলে যায়, তখন সেই দুটো মানুষের মধ্যে একটা ফর্মালিটি চলে আসে, একটা লৌকিকতা চলে আসে। লৌকিকতাটা আসা মানে হচ্ছে ওই দুটো মানুষ নাই স্ট্রেঞ্জার, একে অপরকে চেনে না, তাই জন্য এই লৌকিকতা করছে। কারণ বন্ধুদের মধ্যে বা ক্লোজ যারা ব্যক্তিরা, তাদের মধ্যে লৌকিকতাটা থাকে না, তারা ইনফর্মালি কথা বলে, ঠিক আছে। কিন্তু যখন দুটো মানুষের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে যায়, একটা ডিফারেন্স হয়ে যায়, তখন তারা একে অপরের প্রতি কোল্ড হয়ে যায়। লিটারেচারে এই জিনিসটা তোমরা বারবার পাবে, দ্যাট দ্য রিলেশনশিপ হ্যাজ গ্রোন কোল্ড। এটার মানেটা হচ্ছে যে ঠান্ডা হয়ে গেছে, মানে সম্পর্কের মধ্যে যে ওয়ার্মথটা ছিল, যে প্যাশনটা ছিল, সেই জিনিসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। যেমন খাবার ঠান্ডা হয়ে গেলে শীতকালে স্পেশালি আমাদের খেতে ভালো লাগে না, আমাদের অদ্ভুত লাগে খেতে ওই সময়টা। তো সেরকমই রিলেশনশিপের মধ্যেও যখন মানে ডিস্টেন্স এসে যায়, তখন রিলেশনশিপটা কোল্ড হয়ে যায়। সো when something becomes cold in terms of relationship, then the relationship turns formal, courtesy করা, মানে courtesy করা মানে হচ্ছে লৌকিকতা করা, ফর্মালিটি দেখানো, rather than being warm, rather than being authentic, যে মানে একটু দেখানো যে সে ভদ্রতাটাকে দেখানো, ভেতর থেকে ভদ্রতা হোক আর না হোক, ভদ্রতাটাকে শো করা যে হ্যাঁ আমি ভদ্র। তো ফারফ্রে এই ধরনের যে ব্যবহারটা, সেটা আগে পাইনি, কারণ প্রথম থেকেই হেনচার্ড ফারফ্রেকে নিজের সন্তান বা বন্ধু এরকম মেনে সে ওর সাথে ব্যবহার করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ও একটুখানি ডিস্টেন্ট হয়ে গেছে, একটুখানি ফর্মাল হয়ে গেছে। তবে ফর্মাল হয়ে যাওয়াতে ফারফ্রে এটা বুঝতে পারলো যে হেনচার্ডের ব্রিডিং
মানে হেনচার্ডের গ্রুমিং, হেনচার্ডের শিক্ষা বা হেনচার্ডের কালচারটা কিন্তু ভালো। এতদিন ধরে ও এটা জানতো না, এতদিন ধরে ওটা বুঝতে পারেনি, কারণ ও সবসময় হেনচার্ডকে মনে করতো যে হেনচার্ড একজন আনডিসিপ্লিনড ব্যক্তি, কোনো ঠিক ঠিকানা নেই তার কাজ করার ধরনের বা কথা বলার ধরনের। কারণ স্বাভাবিকভাবেই আমরা যখন নিজের কাছের মানুষের সঙ্গে থাকি তখন আমরা কোনো কোড অফ কন্ডাক্ট ফলো করি না, আমরা কোনো নিয়ম কানুন মেনে কথা বলি। কিন্তু এইখানে হেনচার্ড একটু নিয়ম কানুন মেনে ফর্মাল হয়ে কথা বলতে লাগলো। তাতে ফারফ্রে এটা বুঝতে পারলো যে হেনচার্ড কিন্তু শিক্ষিত, হেনচার্ড ভদ্র, হেনচার্ডের ঐতিহ্য আছে, হেনচার্ডের সেন্স অফ কালচারটা আছে। ওকে, এটার ইম্পর্টেন্ট কিছু নয়। নেক্সট, ওকে, এই জায়গাটা পেজ 127 পিডিএফ এর, এখানে একটা কোয়েশ্চেনও রয়েছে। What were the changes that came to Henchard's business after Farfrey's arrival? ফারফ্রের হেনচার্ডের সঙ্গে কাজ করার পর থেকে হেনচার্ডের বিজনেসে কি কি ধরনের পরিবর্তন ঘটলো, এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে যে ফারফ্রে আসার পরে হেনচার্ডের বিজনেসের মধ্যে উন্নতি ঘটেছে। ফারফ্রের আসাতে হেনচার্ডের ভালো হয়েছে, প্রফিট বেড়েছে, সে উন্নত হয়েছে আর কি বিভিন্নভাবে। তো কি কি উন্নতি হয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে, সেইটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। His accounts were like a bramblewood. Bramblewood মানে হচ্ছে ঝোপ, কাঁটা কাঁটাওয়ালা ঝোপ। ওই সেই শীতকালে এক ধরনের সবুজ সবুজ কাঁটাওয়ালা ছোট ছোট প্লান্ট হয়, যেটার কাঁটাগুলোকে বের করে আমরা একে অপরের মাথায় ছোটবেলায় ছুঁড়ে মারতাম, আর চুলে আটকে যেত বা সোয়েটারে আটকে যেত, তো ওইটাকে ব্র্যাম্বলউড বলে। তো হিজ অ্যাকাউন্টস ওয়ার লাইক আ ব্র্যাম্বলউড, মানে একটা ঝোপের মতন ছিল, মানে সব গোলমেল পাকিয়ে খিচুড়ি পাকিয়ে ছিল যখন ফারফ্রে আসলো। when Mr. Farfre came, he used to reckon his sacks by chalk strokes all in a row like garden palings, measure his ricks by stretching with his arms, weigh his trusses by a lift, judge his hay by a chaw, and settle the price with a curse. But now this accomplished young man does it all by ciphering and mensuration. ও আগে কিভাবে বিজনেস করতো, সব বস্তাগুলোকে মানে চক দিয়ে মার্ক করে রাখতো আর একের ওপর এক ফেলে রাখতো, যেন মনে হচ্ছে ওটা কোনো গার্ডেনের ফেন্স, গার্ডেনের পাঁচিল, ঠিক আছে। তারপরে ও নিজের যে মেজারমেন্টস গুলো করতো যে কোনো জিনিসেরই, আই ডোন্ট নো হোয়াট রিক্স মিন, আমি গুগলে দেখে নিচ্ছি রিক্স কথাটার মানেটা কি। মেজারিং রিক্স, স্ট্যাক অফ হে। আচ্ছা, স্ট্যাক অফ হে মানে এক গুচ্ছ ভুসি, হে যদি ভুসি বলা হয় এটাকে, মানে হাস্ক যেটা, তো ওইটাকে নিজের দুটো হাত দিয়ে মেজার করতো। ওইভাবে তো মেজারমেন্ট হয় না যে এতটা আছে আমি এতটা দিলাম। weigh his trusses by a lift, প্রপার মেজারমেন্ট দিয়ে, প্রপার মেজারিং জিনিস দিয়ে না মেপে ও কোনো সময় লিফট, কোনো সময় কোনো অন্য জিনিস এইসব দিয়ে ভুলভাল করে মাপামাপি করতো। আগে এক সময় গ্রামেও এরকম ধরনের কাণ্ড হতো, যেখানে লোকে চুরি করে নিত, মানে চাষিদের কাছ থেকে চুরি করে নিত, ভুলভাল দেখাতো যে এত কম হয়েছে, হয়তো 2 কিলো হয়েছে, সেখানে দেখাচ্ছে 1.5 কিলো। কিন্তু এখন ইলেকট্রনিক যে মেজারমেন্ট, যে ওয়ে মেশিনগুলো এসছে, সেখানেও কারচুপি করা যায়, কিন্তু সেখানে কারচুপিটা একটু অসুবিধে হয় করতে। তো এখন একদম
4 কিলো হলে 4 কিলোরই দাম পায় চাষিরা, কিন্তু হেনচার্ড সেরকম ভাবে করতে পারতো না, মানে মেজারমেন্ট করতে পারতো না ভালো না খারাপ, হেয়ার কোয়ালিটি ভালো না খারাপ, ভুসির কোয়ালিটি ভালো না খারাপ, সেটা কি করতো, করতো, মানে হয়তো চিবিয়ে মুখের মধ্যে দেখে নিত যে হ্যাঁ এটা ঠিক আছে বা এটা খারাপ, এটা ভালো কোয়ালিটি বা এটার ভুল কোয়ালিটি, এরকম করে বিক্রি করতো। আর যখন টাকাটা কম পেত তখন সে কার্স করতো, তখন সে অভিশাপ দিত, গালিগালাজ করতো আর কি, যে এত কম টাকা, এত কিছু, এত খাটাখাটনি করার পরেও, এত বানানোর পরেও, এত কষ্ট করে ফার্জ কেটে নেওয়া, এত কষ্ট করে গ্রাস কেটে নেওয়া, সেগুলোকে শুকোনো, সেগুলোকে বাঁধা, এইসব করার পরেও কম টাকা পাওয়া যাচ্ছে, তাই জন্য হেনচার্ড রেগে গিয়ে গালাগাল করত। কিন্তু ফারফ্রের আসার পরে সেগুলো সবই সাইফারিং অ্যান্ড মেনশনে হলো। দিজ আর ভেরি টেকনিক্যাল terms in which measurement is done. Mensuration তোমরা ক্লাস 10 এ করেছো বা 12 এও হয়তো করেছো যাদের সায়েন্স ছিল। It's a way in which things are measured. Cube, rectangle, cuboid, এইসব জিনিস তোমরা পড়েছো, তো ওই ধরনের জিনিসগুলো দিয়ে ওই অঙ্কর ওই অঙ্কটাকে ব্যবহার করে, ওই অঙ্কের নলেজটাকে ব্যবহার করে এইখানে ওই সব জিনিসগুলো মেজারমেন্ট করলো ফারফ্রে। আর সাইফারিং মানেও হচ্ছে মানে ট্রেড যারা করে, যারা বিজনেস করে, তাদের কিছু কিছু মেজারমেন্ট করার বা সব স্টক নেওয়ার কিছু পদ্ধতি থাকে, যেটা হেনচার্ড জানতো না, কিন্তু ফারফ্রে জানতো, এবং ফারফ্রে ওইভাবে ওই সব জিনিসগুলোকে গ্রেড করা, আলাদা আলাদা করে রাখা, বিক্রি করতে সুবিধে হওয়ার জন্য যেভাবে সাজিয়ে রাখতে হয় সেইভাবে সব কিছু সাজিয়ে টাজিয়ে রেখে দিত। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 129। এখানেও একটা কোয়েশ্চেন রয়েছে, why was Farfre going to leave Henchard? হেনচার্ড কে কেন ফারফ্রে ছেড়ে দিতে চাইছিল বা কেন ফারফ্রে ছেড়ে দিচ্ছিল হেনচার্ডকে? তো উত্তরটা এখানেই দেওয়া রয়েছে। হি সিম্পলি রিপ্লাইড দ্যাট মিস্টার হেনচার্ড নো লঙ্গার রিকোয়ার্ড হিজ হেল্প। তো যেহেতু হেনচার্ড জেলাস, এনভিয়াস অফ ফারফ্রে, তাই জন্য হেনচার্ড ফারফ্রেকে বলল যে ওর সাহায্য আর লাগবে না, ও আর ওকে ম্যানেজার হিসেবে রাখতে চাইছে না, তো তাই জন্য ও মানে ওর চাকরি, হেনচার্ডের চাকরি ফারফ্রে ছেড়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল কারণটা অন্য, হেল্পের দরকার অবশ্যই আছে, কিন্তু হেনচার্ড ইজ আ ব্যাড বিজনেসম্যান অলসো। Henchard is not only impulsive, Henchard is not just an impulsive person as far as his character goes, he is also an envious person, a weak-willed person. এগুলো তোমরা নোট করে নিতে পারো ক্যারেক্টারের ব্যাপারে, যে পয়েন্টস গুলো তৈরি হচ্ছে আর কি। আর সেটার এক্সাম্পল হিসেবে এই ঘটনাটা তোমরা দেখাবে, এই জিনিসটা তোমরা দেখাবে যে কিভাবে স্ট্রং উইলড পার্সনরা অন্যদের কথায় কান দেয় না বা অন্যদের কথায় নিজের ডিসিশনস নেয় না, নিজে ঠিকভাবে বিবেচনা করে, নিজে জাজ করে প্রত্যেকটা জিনিসকে, তারপরে কোনো ডিসিশন নেয়। কিন্তু যারা উইক উইলড, যারা উইক ক্যারেক্টার্স, তারাই এই ধরনের ডিসিশন স্পট করে নিয়ে ফেলে, বন্ধুকে শত্রু বলে মনে করে, আর শত্রু যে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বন্ধু বলে মনে করে। পরে যে কন্ডিশনটা হেনচার্ডের হবে, সেরকম কন্ডিশন আমাদের সাধারণ জীবনেও আমরা অনেকবার দেখেছি, আমাদের সঙ্গে হয়েছে বা আমাদের চেনাশোনার লোকজনের সাথে হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই উই আর রিডিং দিস নভেল, টু আন্ডারস্ট্যান্ড হাউ পিপল লুজ দেয়ার ফ্রেন্ডস, how easy it is to lose a good friend. ভালো বন্ধু পাওয়া বা ভালো কর্মচারী পাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু
তাকে হারিয়ে ফেলাটা, ভালো যদি সে বন্ধু হয়, ভালো কর্মচারী হয়, তাহলে কিন্তু তাকে হারিয়ে ফেলাটা খুব সহজ হয়। তো এইখানে হেনচার্ড নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো এবং এইখান থেকে হেনচার্ডের ডাউনফলটা শুরু হলো। অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টারের ব্যাপারে বলতে গিয়েও যদি আমরা বলি যে হেনচার্ড ইজ আ ট্র্যাজিক ক্যারেক্টার, তাহলে we can say that at this point in this chapter, এই চ্যাপ্টার নাম্বার 16 বা 17 যেখানে আমরা আছি, সেই চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারের শেষে আমরা দেখতে পেলাম দ্যাট হেনচার্ড ইজ ফলিং। এই ফলটাকে ট্র্যাজেডির ভাষায়, মানে ট্র্যাজেডি ব্যাপারে যে বিশ্লেষণ হয় আর কি, বা হয়ে এসছে, সেইখানে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল একটা টার্ম আছে, সেটাকে বলা হচ্ছে পেরিপেটি, PERI, পেরিপেটি, PETEIA, PERI পেরিপেটি, পেরিপেটি, TEIA, পেরিপেটি। এই স্পেলিংটা একটুখানি গন্ডগোলে আছে, আমি তাও একবার দেখে নিচ্ছি। আর একটাও স্পেলিং হয় এটার, সেটা হচ্ছে PERI, পেরিপেটি। কিন্তু আরেকটাও, মানে যেটা আরো লার্নেড স্পেলিং আর কি, সেটা হচ্ছে PERI, বা এরকম কিছু একটা, আমি একবার দেখে নিচ্ছি। পেরিপেটি, হ্যাঁ, TEIA, PERI, পেরিপেটি। পেরিপেটি মানে হচ্ছে রিভার্সাল অফ ফরচুন। এখানে আমি নোট দিয়ে দিই, PERI, পেরিপেটি, এটার মানে হচ্ছে রিভার্সাল অফ ফরচুন। এটা তোমাদের ড্রামাতেও কাজে লাগবে, যখন তোমরা ড্রামা পড়বে, ট্র্যাজেডি পড়বে, তখন এই পেরিপেটি, হিউব্রিস, অ্যানাক্রোনাসিস, এই টার্মসগুলো তোমাদের কাজে লাগবে। তো পেরিপেটি কথাটার মানেটা হচ্ছে রিভার্সাল অফ ফরচুন, মানে উন্নতি থেকে অবনতির দিকে যাওয়া, ভালো থেকে খারাপের দিকে যাওয়া, অধঃপতন হওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেনচার্ডের অধঃপতন শুরু হলো, হেনচার্ডের ডাউনফল শুরু হলো, কারণ সে তার অ্যালাই, তার বন্ধু, তার ভালো এমপ্লয়ি, তার ভালো ম্যানেজার, ইন্টেলিজেন্ট ম্যানেজার, তাকে সন্দেহ করলো, তাকে নিজের কাজ থেকে বের করে দিল, নিজের জেলেসির জন্য, সে তার বন্ধুরূপী, তার সন্তান, মানে সন্তানের মতন কি দেখতো আর কি হেনচার্ড ওকে, তো তাকে আর তাকে রাখতে পারলো না, তার সাথে বিচ্ছেদ হয়ে গেল। এবং এই জিনিসটা আরো বাড়তেই থাকবে, কারণ ফারফ্রে এবার নিজের বিজনেস শুরু করবে, কারণ ও অলরেডি হেনচার্ডের কাছ থেকে এই হেয়ার বিজনেস কিভাবে করতে হয় সেটা শিখে গেছে। তো স্বাভাবিকভাবে সে নিজের পেট চালানোর জন্য একটা বিজনেস, ওরকমই বিজনেস যেটা ও শিখেছে সেটাই করবে, এবং তাতে এই হেনচার্ড আর ফারফ্রের মধ্যে আরও রেষারেষিটা বাড়বে, মানে হেনচার্ডই বেশি লাফালাফি করবে আর কি, হেনচার্ডই বেশি খারাপ জিনিসগুলো করার চেষ্টা করবে, বা ভাববে যে হ্যাঁ খারাপ হচ্ছে, আদৌ কিছু খারাপ হচ্ছে না, কিন্তু ও ভাববে যে হ্যাঁ এই জিনিসগুলো খারাপ হয়ে গেল। So this is a turning point in the plot construction also. Plot construction এর উপরে question কি আছে? না, প্লট কনস্ট্রাকশনের উপরে নেই, কিন্তু ন্যারেটিভ টেকনিকের উপরে প্রশ্ন আছে। তো এইখানে ন্যারেটিভ টেকনিকের একটা অ্যাসপেক্টও উঠে আসছে এখানে, যে এখানে এখানে একটা টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। Something is changing in the novel, something new is going to happen, ঠিক আছে? তো this place is very important। এই যে চ্যাপ্টারটা, এটা কত 16 নম্বর চ্যাপ্টার বোধহয়, তো 16 নম্বর চ্যাপ্টারের শেষের দিকটা ইটস কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড কোয়াইট
important for us to understand the plot or the narrative technique of the novel. Okay, next chapter 17 এ দেখি কি মার্ক করা আছে। chapter 17 ওকে, চ্যাপ্টার 17 এর 135 পেজে একটা মার্ক করা রয়েছে। এখানে কোয়েশ্চেন রয়েছে, why was Henchard voted to the chief magistracy when? কখন হেনচার্ডকে চিফ ম্যাজিস্ট্রেসি মানে চিফ ম্যাজিস্ট্রেট বানানো হয়েছিল, কেন বানানো হয়েছিল, কবে বানানো হয়েছিল। ঠিক আছে, তো উত্তরটাও এখানে দেওয়া রয়েছে। এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে। তবে তোমাদের কি 2 নম্বরের প্রশ্ন এবারে ছিল? মানে কোয়েশ্চেন পেপারটা আমি দেখলাম ঠিকই, কিন্তু আমার মনে পড়ছে না 2 নম্বরের মানে শর্ট কোয়েশ্চেন্স ছিল কি তোমাদের? কেউ একজন বলো, সাথী বলো। আচ্ছা, 2 নম্বরের কোয়েশ্চেন তার মানে ছিল, তার মানে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। ওকে, তো এইটা 2 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যে কবে হেনচার্ডকে ভোট করা হয়েছিল চিফ ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য এবং কেন। তো কবেটার উত্তর এখানেই দেওয়া রয়েছে, নিয়ারলি 2 years before they had voted him to the chief magistracy on account of his amazing energy. হেনচার্ডের মধ্যে অনেক জোশ ছিল, হেনচার্ডের মধ্যে অনেক এনার্জি ছিল, খুব ডাকাবুকো টাইপের ব্যক্তি ছিল আর কি। মানে এই দৌড়ে এখানে চলে যাচ্ছে, ওই দৌড়ে ওখানে চলে যাচ্ছে। সো he was physically active. That is again another aspect of his character, that he was physically অ্যাক্টিভ। এটাও তোমরা ক্যারেক্টারের যে জায়গাটায় আশা করি তোমরা লিখছো বা নোটস নিচ্ছ, তো ক্যারেক্টারের ব্যাপারে এই জায়গাটায় এই জিনিসটা তোমরা লিখবে যে দ্য ক্যারেক্টার অফ মাইকেল হেনচার্ড ওয়াজ ভেরি এনার্জেটিক বিকজ হি ওয়াজ elected as the chief magistracy on account of his amazing energy. ঠিক আছে, তো এই জিনিসটা এটা এখান থেকে কোটেশনটা দেবে, এক্সাম্পলটা দেবে, আর পয়েন্টটা হচ্ছে দ্যাট হি ওয়াজ ফিজিক্যালি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হি ওয়াজ আ ভেরি এনার্জেটিক পারসন। এইটা এইভাবে বলবে। ঠিক আছে, নেক্সট এখানে কেন দাগ দেওয়া রয়েছে জানি না, বাট এখানে দাগ দেওয়া রয়েছে, the town was small but the corn and hay trade was proportionately large, and with his native sagacity he saw opportunity for a share of it. There was, it seemed to the younger man, room for both of them and to spare. আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি মানে ক্যাস্টারব্রিজের ব্যাপারে বলছে যে ক্যাস্টারব্রিজটা মানে এটা ওয়েসেক্স নভেলের জন্য কাজে লাগতে পারে, যে ক্যাস্টারব্রিজ যে জায়গাটা সেটা ছোটই ছিল, স্মল, দ্য টাউন ওয়াজ স্মল, খুব একটা বড় কিছু ছিল না, কিন্তু ওই ছোট টাউনের মধ্যেও অনেকটা করে কিন্তু হে তৈরি হতো, হে ট্রেডটা যথেষ্ট বড় ছিল, এবং ফারফ্রে আর হেনচার্ড নিজেদের মধ্যে রেষারেষি না করেও যথেষ্ট হে পেতে পারে, কোনো ধরনের কনফ্লিক্ট ছাড়াই অনেক কিছু, মানে তারা নিজের বিজনেস করতে পারত। এটা ফারফ্রের মনে হয়েছে, কিন্তু হেনচার্ড হ্যাড ডিফারেন্ট আইডিয়াজ অ্যাবাউট ইট, কারণ ফারফ্রের আসার আগে হয়তো হেনচার্ড একাই ওইখানে মনোপলি করতো, মনোপলি বিজনেস ছিল, মনোপলি ট্রেড ছিল হয়তো, কিন্তু এখন ফারফ্রে এসে সেটার মধ্যে একটা ভাগ বসিয়েছে। কিন্তু এইটা বলার চেষ্টা করছে অথর, বা এইটা ফারফ্রেও বলার চেষ্টা করছে যে যতটা আছে মোর দ্যান এনাফ, তারপরেও বেঁচে যাবে, দুজনে
বিজনেস করেও যতটা হে প্রডিউস হয় ক্যাস্টার ব্রিজে ছোট টাউনে, সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট, এবং দুজনকে দেওয়ার পরেও, দুজনে মিলে কাজ করার পরেও অনেকটাই থেকে যায়। সো দেয়ার ওয়াজ নো প্রবলেম, দেয়ার ওয়াজ নট সাপোজ টু বি আ প্রবলেম, কিন্তু প্রবলেম হলো পরবর্তীকালে। এখানেও মার্ক করা রয়েছে, হাউ ডিড ফারফ্রে প্রসপার, হু ইজ হি কম্পেয়ার্ড টু, টু একটা হবে, হু ইজ হি কম্পেয়ার্ড টু কথাটা, কার সাথে ওর তুলনা করা হচ্ছে, কি করে ফারফ্রে প্রসপার করলো, কি করে ফারফ্রে এতটা উন্নতি করতে পারলো, এবং কার সাথে ওর তুলনা করা হচ্ছে। Whether it were that his northern energy was an overmastering force among the easygoing Wessex worthies, or whether it was sheer luck, the fact remained that whatever he touched, he prospered in. Like Jacob in Paddan Aram, he would no sooner humbly limit himself to the ring-streaked and spotted exceptions of trade than the ring-streaked and spotted would multiply and prevail. তো কি করে উন্নতি করলো, ওর যে এনার্জিটা ছিল, যেমন ফারফ্রে, যেমন হেনচার্ডের এনার্জি আছে, অ্যামেজিং এনার্জি, তেমনি এই স্কচম্যান, এই ফারফ্রেরও কিন্তু প্রচুর এনার্জি আছে, নর্দার্ন এনার্জি, কারণ ও নর্থ থেকে আসছে, স্কটল্যান্ড থেকে আসছে, স্কটল্যান্ড ইজ ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। ও নিজের ওই এনার্জিটাকে দিয়ে সবাইকে ইনফ্লুয়েন্স করতো, সবাইকে ও নিজের এনার্জিটা শো করতো, তাতে লোকে ওর কথা বা ওকে ফলো করতো আর কি, মানে ওর এমপ্লয়াররা, ওর যে লেবারাররা, তারা ওর মতন হয়ে কাজ করতো। ইজি গোয়িং ওয়েসেক্স, মানে ওয়েসেক্সের লোকেরা একটুখানি ঢিলা ঢালা, যেমন গ্রামের লোকেরা হয় আর কি, একটুখানি মানে অতটা ফাস্ট লাইফ লিড করে না, খুব একটা তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে সুস্থে কাজ করছে হচ্ছে। যে শহরের লোকেরা একটুখানি বেশি হুটপুট করে, দৌড়াদৌড়ি ছোটাছুটি বেশি করে, বা বেশি কাজ করার চেষ্টা করে, বেশি পয়সা রোজগার করার চেষ্টা করে, তাই জন্য মানে সবসময় এদিক থেকে ওদিক দৌড়চ্ছে, সবসময় একটা টাইম বাঁধা আছে তাদের। গ্রামের ক্ষেত্রে, ওয়েসেক্সের ক্ষেত্রে স্পেশালি সেই জিনিসটা ছিল না, ওরা একটুখানি লেড ব্যাক ছিল, একটুখানি আস্তে ধীরে সুস্থে কাজ করতো আর কি। এনিওয়ে, বা এটাও হতে পারে যে ফারফ্রের লাকটা ভালো ছিল, কারণ ও যে বিজনেসটাই করতো নাকি সেই বিজনেসটাই সোনা হয়ে যেত, সেই বিজনেসটাই ভালো হয়ে যেত। আমাদেরও একটা প্রভাব আছে, আমরা বাংলায় ব্যবহার করি, যে যে জিনিসেই হাত দেয় সেই জিনিসই সোনা হয়ে যায়। অ্যান্ড হি প্রসপার্ড ইন হোয়াট এভার হি ওয়াজ ডুইং। জেকব অ্যাকচুয়ালি ইজ, অ্যান্ড হি ইজ কম্পেয়ার্ড উইথ জেকব। জেকব আমার ধারণা একটা গল্প, মানে বাইবেল থেকে নেওয়া একটা গল্প থেকে, আমাকে এখানে দেখতে হবে টু বি শিওর। PADAN Aram, biblical region to the northern plain of Aram Naharaim. Aram name is in Flatland, মানে এটা একটা জায়গার নাম, প্যাডান অ্যারাম একটা জায়গার নাম, এটা বাইবেল থেকে নেওয়া হয়েছে, বাইবেলের একটা গল্প থেকে নেওয়া হয়েছে। এবং এই প্যাডান অ্যারাম, এটা নিয়েও শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের আসতে পারে, হোয়াট ইজ প্যাডান অ্যারাম ইন দ্য নভেল মেয়ার অফ ক্যাস্টারব্রিজ। ঠিক আছে, তো এটাও তোমরা লিখে নিতে পারো, এই কোয়েশ্চেনটা লিখে নিতে পারো, তার সঙ্গে আনসারটাও লিখে নিতে পারো। আমিও এখানে একটা নোট করে দিই। Question: What is Padan Aram? তো আনসারটা হবে, it is a biblical region. It's a biblical region. বাইবেলের বি যেহেতু, তাহলে ক্যাপিটাল হবে, তবে না বাইবেলটা যখন লিখবো তখন ক্যাপিটাল, আদারওয়াইজ তখন। হ্যাঁ, বিবিলিক্যাল
region. Our Jacob perhaps is a native to that place. ঠিক আছে? Jacob. A life of hard work and struggle with his uncle. তো জেকব বলে যে ক্যারেক্টারটা আছে আর কি বাইবেলে, সে খুব হার্ড ওয়ার্কিং ছিল। মানে প্যাডন আরাম বলে যে জায়গাটা আর কি, সেই জায়গায় জেকব থাকতো এবং সে খুব হার্ড ওয়ার্কিং ছিল এবং সে ওই ফারফ্রের মতনই যে কাজেই হাত দিত, যে কাজটাই করতো, সেই কাজটার মধ্যে অনেক উন্নতি ঘটতো আর কি। সে কাজটা ভালো করে করতো, সেটার ফলাফল ভালো হতো। তো এখানে সেটাই বলছে যে he would no sooner humbly limit himself to the ring-straked and spotted exceptions of the trade than the ring-straked and spotted would multiply and prevail. মানে ফারফ্রে এক্সকিউজ দিত না, ফারফ্রে এটা বলতো না যে এটা হবে না, এটা হচ্ছে না, এটার জন্য এই সমস্যা। যারা ফেলিয়ার হয়, যারা মানে জীবনে ভালো কিছু করতে পারে না এবং অন্যদের দেখে হিংসা করে, তারা সবসময়, তাদের কাছে সবসময় একটা করে এক্সকিউজ থাকে। পরীক্ষা ভালো হয়নি কেন? কারণ স্যার পড়ায়নি ভালো, কারণ সেদিন আমার জ্বর ছিল, কারণ কোয়েশ্চেন খুব টাফ হয়েছে, কারণ অন্য সবাই চিটিং করেছে, আমি চিটিং করিনি, কারণ আমার আমার প্রিয় কুকুর মারা গেছিল, সো অন অ্যান্ড সো ফোর্থ। এক্সকিউজ দিয়ে সবসময় মানুষ নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করে। কিন্তু যারা এক্সকিউজ দেয় না, তারা এই কথাটা এখানে বলছে যে কি এক্সেপশনস ছিল, কি প্রবলেমস ছিল ট্রেডটাতে, সেগুলোকেও দেখতো না। রাদার দ্যান ওই চ্যালেঞ্জেসগুলোকে সে অপরচুনিটি বানিয়ে দিত। তো চ্যালেঞ্জেসকে যারা অপরচুনিটি বানিয়ে দিতে পারে, এটা তোমাদের মানে কতদিন মনে থাকবে কিনা আমি জানি না। মানে চাকরির পরীক্ষায় অনেক সময়, ইন্টারভিউতে অনেক সময় এরকম ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে how will you handle the challenges of this job? তো তখন a better answer, a good answer is this, that I will convert the challenges in my job into opportunities of growth. তো যা যা চ্যালেঞ্জেস ছিল, যা যা সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকেই ফারফ্রে অপরচুনিটির মধ্যে কনভার্ট করেছে, অপরচুনিটি বানিয়ে ফেলেছে, আর সেটাতে সে উন্নতি করেছে। তাহলে প্রশ্নের উত্তরটা হবে যে ওর এনার্জি খুব বেশি ছিল, ও লোককে চালনা করতে পারত। আর ওয়েসেক্সের লোকজন যারা একটু লেজি টাইপের ছিল, তাদেরকে কিন্তু ভালো করে চালনা করেছে, লাকটাও ওর সঙ্গ দিয়েছে, এবং ও জেকবের মতো, বাইবেলের জেকবের মতো এক্সকিউজ না দিয়ে চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটির মধ্যে ট্রান্সফর্ম করেছে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মানে আনসারে লিখতে পারো। And this also talks a lot about the character of ফারফ্রে। যদিও ফারফ্রের ক্যারেক্টারের উপরে আমি সাজেশন দিইনি, কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে যে ফারফ্রের ক্যারেক্টারটা কেমন ছিল। তো ফারফ্রের ক্যারেক্টারের ব্যাপারে বলতে গিয়ে এই জায়গাটা তোমরা কোট করতে পারো, কিছুটা জায়গা নিয়ে, এত বড় কোট করবে না, এতটা মুখস্থ করাও সম্ভব নয়, জাস্ট কিছুটা, মানে যেমন ধরো এই জায়গাটা তুমি লিখছো যে ফারফ্রে was very energetic, as we can see from the text where Hardy himself writes that, comma, double quotation start, his northern energy was an overmastering force.
তিনটে ডট দিয়ে দিলে, চারটে ডট দিলে, ডাবল কোটেশন স্টপ, এটা হয়ে গেল তোমার কোটেশন। ঠিক আছে? তো এইভাবে তুমি তোমরা ফারফ্রের ক্যারেক্টারের ব্যাপারে লিখলে যে ফারফ্রের ক্যারেক্টার খুব এনার্জেটিক ছিল, আর এক্সাম্পলের জন্য কি করলে, টেক্সটের মধ্যে চলে আসলে, টেক্সটের থেকে এই এক্সাম্পলটা দিয়ে দিলে। আবার এইখানে এই যে জায়গাটা বলা রয়েছে যে ওভার মাস্টারিং ফোর্স অ্যামাং দ্য ইজি গোয়িং ওয়েসেক্স ওয়ার্দিস, ওয়ার্দিস বলতে লোকজন আর কি, ওখানকার বাসিন্দা। ওয়ার্থ ওয়ার্থ মানে দাম বা মূল্য, এবং ওয়ার্দিস মানে হচ্ছে যে ওয়েসেক্সের যে মূল্যবান লোকজন ছিল, যারা বেটার লোকজন ছিল ওয়েসেক্সের, তারাও একটুখানি লেড ব্যাক ছিল, লেজি ছিল, কিন্তু বুদ্ধি এবং অধ্যাবসায় দুটো একসঙ্গে মিলে, এনার্জি একসঙ্গে মিলে, হার্ডওয়ার্ক একসঙ্গে মিলে সেই জায়গাটার অনেক উন্নতি ঘটল। তো ওয়ার্দি লোকজন অনেক সময় লেজি হয়, মানে যাদের দেখবে যে অনেক বেশি ট্যালেন্ট আছে, তারা অনেক সময় লেজি হয়ে যায়। তারা মনে করে যে ট্যালেন্ট দিয়েই সব কিছু করে ফেলতে পারবে, বাট অফকোর্স ডাজ নট হ্যাপেন দ্যাট ওয়ে। এনিওয়ে, তো এখানে ওয়েসেক্সের ব্যাপারেও কিছু বলা রয়েছে, যে ওয়েসেক্সের লোকেরা একটু ইজি গোয়িং, একটু ধীরে সুস্থে আরামসে কাজ করে। ঠিক আছে? 18 মাসে বছর হয়, এরকম টাইপের লোকজন আছে ওয়েসেক্সে। তো ওয়েসেক্সের ব্যাপারেও আমরা একটুখানি জানতে পারলাম। ওকে, তো এই জিনিসগুলো তোমরা মানে মনে রাখো, নোট করো, লিখে নাও, হোয়াট এভার। তারপরে এই জায়গাটা একটা মানে অন্য কেউ মার্ক করে রেখেছে, এইখানটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা তোমাদের শেক্সপিয়ার পড়ার সময় কাজে লাগবে বা অন্য ড্রামা পড়ার সময় কাজে লাগবে। যদিও এই জায়গাটা আমি পার্সোনালি মার্ক করিনি, বাট আই থিঙ্ক ইউ শুড নো অ্যাবাউট দিস সিন্স উই আর গোয়িং থ্রু দিস। Character is fate, said Novalis, and Farfrae's character was just the reverse of Henchard's, who might not inaptly be described as Faust, as having been described as a vehement, gloomy being who had quitted the ways of vulgar men without light to guide him on a better way. তাহলে এই জায়গাটাকে মার্ক করেই রাখি, কারণ এইখানে দুজনের ক্যারেক্টারের ব্যাপারেই আলোচনা করা হচ্ছে। ক্যারেক্টার ইজ ফেট, এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা লিটারেচারে, এটা একটা কারেন্সির মতন, লিটারেচারে এটা খুব ব্যবহার হয়, ক্যারেক্টার ইজ ফেট। তোমরা যখন ড্রামা পড়বে তখন ড্রামাতে এই জিনিসটা বারবার উঠে আসবে, এই কথাটা, ক্যারেক্টার ইজ ফেট, ক্যারেক্টার ইজ ফেট। আর ক্যারেক্টারের ব্যাপারে লিখতে গেলেও তোমরা এই কোটটাকে ব্যবহার করতে পারো, এই ওয়ার্ডসগুলোকে ব্যবহার করতে পারো, ক্যারেক্টার ইজ ফেট। কে বলেছে এটা? নোভালিস। নোভালিস বলে একজন ক্রিটিক, একজন আলোচক, শেক্সপিয়ারের ক্যারেক্টার্সের ব্যাপারে এই কথাটা লিখেছে। And we can understand that Thomas Hardy is very much influenced by Shakespeare, as he is influenced by the Bible, he is influenced by Shakespeare also. তো শেক্সপিয়ারের ব্যাপারে বা শেক্সপিয়ারের সম্বন্ধে জিনিসপত্রগুলো মাঝে মধ্যে ও বলতে থাকে আর কি। তো নোভালিস বলে একজন সমালোচক, একজন আলোচক, একজন ক্রিটিক এই কথাটা শেক্সপিয়ারের ক্যারেক্টারের ব্যাপারে বলেছিল, যে ক্যারেক্টার ইজ ফেট, তোমার ক্যারেক্টারটা যেমন হবে তোমার ভাগ্যটাও সেরকমই হবে। তুমি যদি হার্ডওয়ার্কিং হও, ফেট তোমাকে সাহায্য করবে তোমার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য। তুমি যদি লেজি হও তাহলে তোমার ফেটও তোমার সঙ্গে থাকবে না। চেষ্টা যদি না করো তাহলে ফলাফল কোনোদিনও ভালো হবে না, অ্যাকর্ডিং টু নোভালিস, অ্যাকর্ডিং টু কমন বিলিফ। তো ফারফ্রের ক্যারেক্টারটা কি ছিল? একদম হেনচার্ডের বিপরীত ছিল। হু মাইট নট ইনঅ্যাপ্টলি বি ডেসক্রাইবড অ্যাজ ফস্ট, হেনচার্ডের সাথে এখানে ফস্টের তুলনা করা হচ্ছে। ডক্টর ফস্ট, ডক্টর ফস্ট ইজ আ ক্যারেক্টার ফ্রম ক্রিস্টোফার মার্লোস ট্র্যাজেডি ডক্টর ফস্টাস। ক্রিস্টোফার মার্লো বলে একজন শেক্সপিয়ারের কন্টেম্পোরারি রাইটার ছিল, সে একটা প্লে লিখেছিল, একটা ট্র্যাজেডি লিখেছিল, যেটার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। এবার ডক্টর ফস্টাসের সাথে এখানে হেনচার্ডের তুলনা করা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা অথার নিজেই করছে। তো আমাদের এটাতে সুবিধেই হবে, আমরা এই জায়গাটাকে অবশ্যই
মার্ক করে অবশ্যই এই জায়গাটাকে হেনচার্ডের ক্যারেক্টার যখন লিখবো তখন এটাকে ব্যবহার করব, যে অথর হেনচার্ডের সাথে ডক্টর ফস্টাসের তুলনা করছে। তো ফস্টাসকে কেমন ভাবে দেখানো হয়েছে, ফস্টাসকে কি রূপে দেখানো হয়েছে, অ্যাজ আ ভেহেমেন্ট মানে পাওয়ারফুল, বাট পাওয়ারফুল ইন আ নেগেটিভ ওয়ে, মানে রেস্টলেস, তাণ্ডবী শক্তি আর কি ভেহেমেন্ট। গ্লুমি, স্যাড বিং who had quitted the ways of vulgar men without light to guide him on a better way. তো ভালগার মেন মানে ভালগার কথাটা তখন মানে ছিল হচ্ছে কমন পিপল। তো ডক্টর ফস্টাস যে ছিল সে এতই বেশি শিক্ষিত ছিল, এতই বেশি পড়াশোনা করেছিল যে সে সাধারণ মানুষদের সাথে আর মিশতো না বা মিশতে চাইতো না, কারণ ওনার মনে হতো যে সাধারণ মানুষদের থেকে আর কিছু ওনার শেখার নেই। তো তাই জন্য উনি সাধারণ মানুষদের সাথে কথাও বলতেন না, মিশতেনও না। কিছু দেখবে বড় বড় ব্যক্তিত্ব হয় আমাদের সমাজে যারা সাধারণ মানুষের সাথে সাধারণভাবে কথা বলে না। তো ফস্টাস ওরকম একজন ছিল। কিন্তু ফস্টাসের যে ট্র্যাজেডিটা সেটা ছিল হচ্ছে মানে উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেছিল, মহত্বাকাঙ্ক্ষী হয়ে গেছিল আর কি। ও ডেভিলের সাথে, শয়তানের সাথে একটা ডিল করেছিল যে 24 বছরের জন্য ফস্টাস যা চাইবে তাই হবে, যেখানে যেতে চাইবে সেখানে যাবে, যা শিখতে চাইবে তাই শিখে ফেলবে, ফস্টাস যা বলবে তাই হবে। কিন্তু 24 বছর যখন শেষ হয়ে যাবে তখন শয়তান এসে তার আত্মাকে নরকে নিয়ে যাবে। তো হি ট্রান্সগ্রেসড হিজ লিমিট, মানে যতটা লিমিট হওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি সে করে ফেলেছিল। অ্যান্ড হেনচার্ড ইজ বিং কম্পেয়ার্ড বিকজ অফ দিস, মানে ওর যতটা পাওনা বা ওর যতটা পাওয়া উচিত ছিল তার থেকে ও অনেক বেশি পাওয়ার চেষ্টা করেছিল এবং সেটার জন্যই ওর ডাউনফল হয়েছিল। হেনচার্ডেরও কোনো না কোনো জায়গায় এরকম একটা সিচুয়েশন হতে চলেছে বা হয়েছে। তারপরে এই জাস্ট এই জায়গাটা আছে। And when to the familiar series of Henchard, Everdeen, Shinar, Darton and so on was added one inscribed Farfrae in staring new letters. Henchard was stung into bitterness like Bellerophon, who wandered away from the crowd, cankered in soul. From that day, Donald Farfrae's name was seldom mentioned in Henchard's house. তো এবার হেনচার্ডের তুলনায় ফারফ্রের নামটা অফিসিয়াল রেকর্ডসেও চলে আসছে। মানে বড় বড় যে ট্রেডার তাদের নামের সঙ্গে, মানে এই যে এভারডিন, শিনার, ডার্টন, এরা হচ্ছে সব বড় বড় ট্রেডস পার্সন, বড় বড় ট্রেডসম্যান আর কি। ফারফ্রের নামও তাদের সঙ্গে ঢুকে গেল। হেনচার্ড এটা সহ্য করতে পারলো না। বেলারোফোন আবার মিথিক্যাল, বিবিলিক্যাল একজন ব্যক্তি, একজন হিরো, তার মতন সে মানুষের থেকে দূরে চলে গেল, কিন্তু তার মনের মধ্যে একটা বাজে ভাব নিয়ে, নিজের মনের মধ্যে একটা খারাপ ধারণা নিয়ে সে ওখান থেকে চলে গেল। আর তবে থেকে হেনচার্ডের বাড়িতে কেউ ডোনাল্ড ফারফ্রের নাম নিত না, কারণ ডোনাল্ড ফারফ্রের নাম নিলেই হেনচার্ড রেগে যেত, গালাগাল মন্দ করতো। তাই জন্য মানে এবার শত্রুতাটা গাঢ় হয়ে গেল, মানে আরো বেশি খতরনাক হয়ে গেল। আর এখানে যে কোয়েশ্চেনটা, হু ইজ বেলারোফোন, what was added to the names like Everdeen, Shinar and Darton, what was the result? তো রেজাল্ট হলো ডোনাল্ড ফারফ্রের নাম আর নেওয়া হলো না হেনচার্ডের বাড়িতে, শত্রুতা অনেক বেড়ে গেল। ফারফ্রের নাম অ্যাড করা হলো এভারডিন, শিনার আর ডার্টনের সাথে। আর বেলারোফোন একজন মিথিক্যাল হিরো, যে নিজের কম্পিটিটরকে অন্য লোকেরা ভালোবাসছে সেটা দেখে সহ্য না করতে পেরে সে মানে ওই জায়গা থেকে চলে যায় বা তার মনটা খারাপ হয়ে যায়।
এখানে আবার বেলারোফোনের সাথে হেনচার্ডের তুলনা করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই তুলনাগুলো দিয়ে আমরা হেনচার্ডের একটা ক্যারেক্টার অথর আমাদের সামনে তৈরি করছি। ঠিক আছে, তো আজকে এত দূর অবধিই থাক, কারণ এখানেই শেষ এটা। নেক্সট আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 18 থেকে শুরু করব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। ওকে, যদি কোয়েশ্চেন্স না স্যার, থাকে, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, আমাদের গ্রুপটাতে কিছু জন আর কি মানে কলেজে পড়ছে না, কিন্তু গ্রুপটাতে রয়ে গেছে। যারা পড়ছে না তাদেরকে বাদ দিয়ে দাও, গ্রুপটা কে তৈরি করেছে? মানে স্যার ওই যেটা কলেজ গ্রুপ, ওই গ্রুপটা তো আপনারা অ্যাডমিন আছেন এবং আপনারা বার হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ, ওইটাতে কিছু জন আর কি পড়ছেই না, তুমি নেই একটা কাজ অনেকে। করো, তুমি ওইটা